নমস্কার, শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ ভৌত চশমা। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের গল্প ভৌত চশমা। বিকেলের দিকে বৈজ্ঞানিক গয়েশ সামন্তের মাথা ধরেছিল। মাথা ধরার আর দোষ কি? সারা দিন তিনি তাফিন আগুন নিয়ে গবেষণা করেছেন। এখনও জিনিসটা তার ধরাছোঁয়ার মধ্যে আসেনি, কিন্তু মনে হচ্ছে হবে। পৃথিবীতে, শুধু পৃথিবীতে বা কেন, সারা বিশ্বজগতে একটা বিশাল বিপ্লব ঘটে যাবে তাহলে। অবশ্য তাফিন আগুনে রান্না করা যাবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। তবে আলো জ্বলবে, যেমন জোনাকি পোকার আলো, যেমন বেড়াল বা গরুর চোখের আলো, যেমন কিনা হাত ঘড়ির ডায়ালের আলো। বৈজ্ঞানিক গয়েশ সেই সব আলো দেখেই তাফিন আগুন আবিষ্কারের প্রেরণা পেয়েছেন। আবিষ্কৃত হলে সেই আগুনে অনেক কাণ্ড হবে। বাড়িতে আগুন লাগলেও বাড়ি পুড়বে না, সেই আগুন হাতে বা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যাবে। তখন আগুন নিয়ে বাচ্চারাও খেলা করতে পারবে। সাফল্যের খুব কাছাকাছি এসে গয়েশ খুবই উত্তেজিত। দীর্ঘদিন একটানা সাধনা করার পর খুব ক্লান্ত। তাই বিকেলের দিকে মাথা ধরা ছাড়ানোর জন্য তিনি গবেষণাগার থেকে বেরিয়ে এলেন একটু পায়চারি করার জন্য। কিন্তু পৃথিবীটা বড় নোংরা, চারিদিকে ধুলো, আবর্জনা, বদগন্ধ, গণ্ডগোল। নাক কুঁচকে চোখ বুজে কানে আঙুল দিলেন তিনি। তারপর সোজা ছাদের গ্যারেজ ঘরে গিয়ে একটা মাঝারি রকেট বেছে নিয়ে তাতে উঠে বসলেন। শো করে চলে এলেন চাঁদে। এ জায়গাটায় এখনো তেমন ভিড়ভাট্টা নেই। বাতাসের অভাবে ধুলো টুলো ওড়ে না, কোনো গন্ধও আসে না নাকে। তবে এখানেও হরেক রকম গবেষণাগার রয়েছে। বাড়িঘর তৈরি হচ্ছে, কৃত্রিম উপায়ে বাতাস, মাধ্যাকর্ষণ ও আবহমণ্ডল তৈরির চেষ্টা চলছে। লজ্জার কথা, চাষবাসের জন্যও নাকি তোড়জোড় হচ্ছে। এমনকি বৈজ্ঞানিকরা চাঁদের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটিয়ে জমাট বরফ গলিয়ে নদী তৈরির চেষ্টাও করছেন। ফলে চাঁদের বিশুদ্ধতাও আর বেশি দিন থাকবে না। মহাকাশচারীর পোশাকে গয়েশ সামন্ত তার রকেট থেকে বেরিয়ে এসে চাঁদের নির্জন এক মস্ত পাহাড়ের তলায় পায়চারি করতে লাগলেন। তাফিন আগুনের চিন্তায় তার মাথা গরম। পায়চারি করছেন এমন সময় সামনে টুক করে একটা ঢিল পড়ল। পৃথিবীতে এরকম ঘটনা হামেশাই ঘটে, দুষ্টু ছেলের অভাব নেই সেখানে। কিন্তু চাঁদের এই নির্জন পাহাড়তলিতে ঢিল মারবে কে? গয়েশ অবাক হয়ে চারিদিকে দেখতে থাকেন। হঠাৎ নজরে পড়ল মাটি থেকে হাত বিশেক উপরে একটা গামলার মতো বিচ্ছিরি চেহারার শূন্যযান থেকে বৈজ্ঞানিক হারাধন খাড়া উকি মেরে তাকে দেখছে এবং ফিক ফিক করে হাসছে। হারাধনকে দু চোখে দেখতে পারে না গয়েশ। হারাধন জলগ্রহ নেপচুনে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট বসিয়ে সেখানে প্রজেক্টরের সাহায্যে পৃথিবীতে অঢেল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে। খুব রমরমা তার। গয়েশ বিরক্তি হলেও ভদ্রতার খাতিরে হারাধনের দিকে একটু তাকিয়ে হাসলেন। হারাধন তার গামলাটা নামিয়ে আনল। মহাকাশচারীর বর্মের মতো পোশাক পরা অবস্থাতেও হারাধন তার ঘাড় চুলকাবার একটা ব্যর্থ চেষ্টা করতে করতে গামলাটা থেকে মাটিতে নেমে এসে স্পিকিং টিউবের ভেতর দিয়ে বলল,
কখন থেকে পোশাকের মধ্যে একটা ছাড় পোকা ঢুকে রয়েছে, জ্বালিয়ে খেলে। গয়েশ তার কথা বলার যন্ত্রের ভিতর দিয়ে বললেন, স্পেস শ্যুটে আজকাল বড্ড ছাড় পোকা হচ্ছে, আমাকেও প্রায়ই কামড়ায়। একজন মার্কিন সায়েন্টিস্ট সেদিন দুঃখ করে বলছিলেন, তার একটা শখের স্পেস শ্যুট নাকি উই পোকায় খেয়ে ফুটোই করে ফেলেছে, আর একটায় কাঁকড়া বিছে বাসা বেঁধেছে। বোঝো কাণ্ড। হারাধন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, শুধু তাই নয়, পোকাগুলোকে কিছুতেই মারাও যাচ্ছে না, সবচেয়ে কড়া পোকা মারবার ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, ভারী মুশকিল। পোকামাকড়ের কথা কিছুক্ষণ গম্ভীরভাবে আলোচনা করলেন দুজনে। তারপর হারাধন বলল, আজ বড় খাটুনি গেল গয়েশদা। নেপচুনের যন্ত্রপাতির কিছু গণ্ডগোল ছিল, সেই রাত 12টা থেকে সারা দিন এখনো হাত মুখ ধোয়ার সময় পাইনি। গয়েশ আতকে উঠে বললেন, হাত মুখ কি চাঁদের জল দিয়ে ধোবে নাকি? সর্বনাশ, এখনকার জল কিন্তু ভীষণ ভারী, বিচ্ছিরি সব মিনারেল রয়েছে এই জলে। হারাধন হেসে বলে, আরে না, আমি প্লুটো থেকে হাত মুখ ধোয়ার বা স্নান করার জল আনি। গয়েশ উদ্বিগ্ন হয়ে বলেন, খাও কোন জল? নেপচুন, ও ছাড়া অন্য জল সহ্যই হয় না, আমাশা হয়ে যায়। গয়েশ ম্লান মুখে বলেন, আমারও। নেপচুনের জলে শুনেছি অনেক ট্রেস এলিমেন্ট আছে, আমার জন্য খানিকটা পাঠিয়ে দিও তো, পেটটা কয়দিন ধরেই বড় ভুটভাট করছে। হারাধন ম্লান মুখে বলে, ভুটভাটের কথা আর বলো না দাদা, আমিও ওই ভুটভাটেরই রুগী। তারা কিছুক্ষণ পেটের গোলমাল আর জলবায়ু নিয়ে কথা বললেন। হারাধন হঠাৎ বলল, আরে ভালো কথা, ইঞ্জিনিয়ারদের সব মাইনে বাড়ল শুনেছ নাকি? বিরস মুখে গয়েশ বলল, শুনছি তো তাই। তো আমাদের সায়েন্টিস্টদের ব্যাপারে এবারেও কোনো ব্যবস্থা হলো না তাহলে? কই আর হলো, এ ভারী অন্যায় গয়েশদা। তোমাকেই বলে রাখছি, সরকার যদি সায়েন্টিস্টদের সঙ্গে সৎমার মতো ব্যবহার করে তবে কিন্তু তারা ধর্মঘট করতে বাধ্য হবে। এবার স্পেস সায়েন্সের জন্য নোবেল প্রাইজ কাকে দিয়েছে জানো? না। গয়েশ খুব সতর্ক গলায় বলেন, আসলে তিনি শুনেছেন ডিসেম্বর মাসের আগে যদি তিনি তাফিন আগুন আবিষ্কার করতে পারেন তবে নোবেল প্রাইজ তাকেই দেওয়া হবে। মহাকাশযানে ব্যবহারের জন্য তাফিন আগুনের বড়ই দরকার। এবার তারা কিছুক্ষণ বেতন বৃদ্ধি এবং প্রাইজ নিয়ে কথাবার্তা চালালেন। তারপর হারাধন তার গামলার মতো শূন্যযানে চড়ে চলে গেলেন হাত পা ধুয়ে বিশ্রাম নিতে। চাঁদ থেকে আকাশের রং ঘোর কালো দেখায়। গয়েশ অন্যমনস্কভাবে আকাশের দিকে চেয়ে রইলেন। নিকষ কালো আকাশে প্রচণ্ড তেজে সূর্য জ্বলছে। আগুনকে তাফিন করার পদ্ধতি যদি তিনি আবিষ্কার করতে পারেন তাহলে একদিন সূর্যের তাপকেও নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে না। ভ্রু কুঁচকে এইসব ভাবতে ভাবতে আর অবিরল পায়চারি করতে করতে তার একটু খিদে পেল। গয়েশের রকেটটা ঊর্ধ্বমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে। রকেটের গায়ে চৌম্বক খিল দিয়ে একটা চমৎকার হালকা কাঁচতন্তুর শূন্যযান লাগানো, দেখতে অনেকটা পিরিচের মতো। গয়েশ পিরিচটা খুলে উঠে বসলেন। চোখের পলকে চাঁদের গবেষণাগারের কাছে লোকবসতির মধ্যে এসে নামলেন। ঢুকলেন মাটির তলার ক্যান্টিনে।
এখানে কৃত্রিম আবহমণ্ডল থাকায় স্পেস স্যুট খুলে ফেললেন গয়েশ। জল ছুলেন না, একটা রশ্মি যন্ত্রের কাছে গিয়ে সুইচ টিপে নানা রকম রশ্মি দিয়ে হাত মুখ জীবাণুমুক্ত করলেন। তারপর মস্ত হলঘরে গিয়ে বসলেন। হলঘর একেবারে ফাঁকা, তবে প্রায় সিকিমাইল লম্বা হলের একেবারে শেষ প্রান্তে বুড়ো বৈজ্ঞানিক সাধন হাজরা বসে আপন মনে বিড়বিড় করছেন। ব্যর্থ ও উন্মাদ বৈজ্ঞানিকদের যে তালিকাটি গত বছর বেরিয়েছে, তাতে সাধনের নাম সবার উপরে। লোকটা খুব সাংঘাতিক, কিছু আবিষ্কার করার জন্য খুব গোপনে গবেষণা চালাচ্ছিল, আর সেই গবেষণা করতে করতেই কেমন যেন পাগলাটে আর একচোরা স্বভাবের হয়ে গেল। পৃথিবীতে নিজের বাড়িতে আর যায় না, চাঁদের ক্যান্টিনেই সারা দিন বসে বসে সময় কাটিয়ে দেয়। তাকে কেউ ঘাটায় না। গয়েশ বসতেই বেশ স্মার্ট চেহারার একটা রোবট বেয়ারা এসে টেবিলটা একটা ভ্যাকুয়াম যন্ত্রের সাহায্যে পরিষ্কার করে দিয়ে বলল, কি খাবেন? গয়েশ বিষাদ মুখে ভাবতে লাগলেন, খিদে পেলেও তার মুখে রুচি নেই, কিছুতেই খেতে ইচ্ছে করে না, আবার সব কিছু পেটেও সহ্য হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, মুড়ি আর ছাগলের দুধ। রোবট চলে গেল। একা মস্ত হলঘরটায় বসে কেমন যেন অস্বস্তি বোধ করছিলেন গয়েশ। বড্ড ফাঁকা আর একা লাগছে। এদিকে বহু দূরে বুড়ো বৈজ্ঞানিক সাধন হাজরা আপন মনে কথা বলতে বলতে মাঝে মাঝে হা 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 করে হেসে উঠছে। একবার সেদিকে তাকিয়ে দেখছেন গয়েশ। হঠাৎ একবার চোখ পড়তেই সাধন হাজরা হাতছানি দিয়ে ডাকল গয়েশকে। একটু দোনমনো করে গয়েশ উঠলেন। ভাবলেন, পাগল হোক, খ্যাপা হোক, একজন সঙ্গী তো বটে। কাছে গিয়ে বসতেই সাধন গয়েশের কানে কানে বলল, কাল অবশেষে জিনিসটা আবিষ্কার করেছি। গয়েশ বললে, কি? একটা চশমা। এটার নাম হলো ভৌত চশমা। বলে সাধন পকেট থেকে একটা চশমার খাপ বের করে চশমাটা খুলে টেবিলে রাখে। গয়েশ দেখলেন চশমাটায় নানা রকম ক্ষুদে যন্ত্রপাতি লাগানো, কাঁচটা গাঢ় কালো। সাধন ফিসফিস করে বলল, দেখবে? গয়েশ অবাক হয়ে বলেন, কি? সাধন বলে, বহুদিন ধরে টের পাচ্ছি যে তেনারা আছেন, কিন্তু পৃথিবীর মানুষ যত সব বৈজ্ঞানিকদের পাল্লায় পড়ে কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। তখনই ঠিক করেছিলাম যেমন করে হোক একটা এমন যন্ত্র বের করতে হবে যা দিয়ে তেনাদের চাক্ষুষ দেখা যায়। তখন তো আর অবিশ্বাস করতে পারবে না, এত দিনে বের করেছি, দেখবে। গয়েশ ব্যাপারটা ভালো করে বুঝবার আগেই হঠাৎ সাধন চশমাটা তুলে খপ করে পরিয়ে দেয় গয়েশকে। চশমাটাও এমন বেদরা যে চোখে বসে যেন আঠা হয়ে লেগে গেল। প্রথমটায় গয়েশ কিছুই দেখতে পেলেন না অন্ধকার ছাড়া। তারপর দেখেন তার চারধারের হলঘরটা যেন একটা কালচে আলোয় ভরে উঠল, কিংবা ঠিক আলো নয়, অনেকটা এক্সরের মতো যেন দেখা যাচ্ছে সব কিছু। দেখতে দেখতে হঠাৎ ভীষণ আঁতকে ওঠেন গয়েশ। এ কি, ফাঁকা হলঘরটা যে লোকে ভর্তি! শুধু ভর্তি নয়, একেবারে গিজ গিজ করছে ঠাসাঠাসি সব মানুষ। শুধু মেঝেতে নয়,
শূন্যে একেবারে সিলিং পর্যন্ত একের ঘাড়ে আরেকজন চেপে বসে আছে। তারা ভাসছে, ঘুরছে, হাঁটছে, হাসছে, হাঁটছে, কথা কইছে। দেওয়াল ফুঁড়ে খুশি মতো বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে। গয়েশ চেঁচিয়ে উঠলেন, এ কি, এরা কারা? কানের কাছে সাধন ফিসফিস করে বলল, তেনারা। এখন বিশ্বাস হলো তো? বড় যে ভূতে বিশ্বাস করতে না। ভূ বলে কোনো ক্রমে অজ্ঞান হতে হতে নিজেকে সামলে নিলেন গয়েশ। চশমাটা এক হ্যাচকা টানে খুলে লাফিয়ে উঠে প্রাণপণে ছুটলেন হলঘরের দরজার দিকে। কোনো ক্রমে স্পেসস্যুটটা পরে নিয়েই ঝাঁপিয়ে পড়লেন বাইরে। ফ্রিজে উঠে বিদ্যুৎ বেগে চালিয়ে দিলেন সেটা রকেটের দিকে। আর সারাক্ষণ বড় বড় চোখ চেয়ে বিহল গলায় বলতে লাগলেন, ভূ 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 ভূ।